হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারের বাহার। আশা করি তোমরা সবাই ভালো আছো। সেই আশা নিয়েই আজকে তোমাদের সঙ্গে একটা রান্নার রেসিপি শেয়ার করতে এলাম। আজকে রেসিপিটার আমি নাম দিয়েছি পুরভরা আলুর দম। আলুর দম নর্মালি তো তোমরা সবাই খেয়েছো, বাড়িতে বানিয়েছো। এই রান্নাটার মধ্যে একটু টুইস্ট আনার জন্য আমি এতে পুর ভরেছি। তো নিরামিষ দিনে বা কেউ চাইলে, আমি রান্নাটা নিরামিষই করেছি, কেউ চাইলে এটা পেঁয়াজ টিয়াজ দিয়েও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো এই রান্নাটা কিন্তু দারুণ টেস্টি। এটা লুচি, পরোটা, এমনকি দেরাদুন রাইসের সঙ্গেও খুব ভালো যাবে, পোলাওয়ের সঙ্গেও ভীষণই ভালো যায়। ভীষণই টেস্টি রান্নাটা এবং খুব একটা কঠিন সেটা নয়। তো একটু হয়তো সময় সাপেক্ষ। তো ভিডিওটা পুরোটা দেখো, দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে বানালাম। আমি যতটা সম্ভব ততটা সহজ করে দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো। তো চলো দেখে নাও কীভাবে বানালাম। তো রান্নাটা করতে প্রথমে যেটা আমার লাগছে মশলা করার জন্য, দেখো আমি একটু কাজু নিয়েছি, একটু চারমগজ, একটু তিল এবং পোস্তটা একটু বেশি আছে, 2 চামচের মতো, এবং কাঁচা লঙ্কা আছে। সেগুলোকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখে এটা একটা পেস্ট বানিয়ে নেব। আর নিয়েছি দেখো ছানাটা এটা খুবই অল্প নিয়েছি, যেহেতু আমার আলু বেশি ছিল না তাই। আর একটা বড় টমেটো গ্রেট করে রেখে দিয়েছি। আর দেখো একটু বেসন আমি খুব শক্ত করে একটু মেখে রেখেছি, খুব পাতলা নয় ব্যাটারটা। আর যেটা মেন ইনগ্রেডিয়েন্টস আলু দেখো সিদ্ধ করেছি 60%, পুরোটা নয়। তারপরে এগুলোকে একটু করে দেখো গোল গোল করে আমি একটা করেছিলাম, আর তোমাদের সুবিধার জন্য আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে একটা ছুরি দিয়ে, অবশ্য করে সাবধানে করবে, একটু এইভাবে গোল করে একটা দাগ দিয়ে নেবে। দিয়ে নিয়ে একটা চামচে করে এটাকে দেখো স্কুপ করে বার করে নিতে হবে। যতটা সম্ভব দেখবে আলুটা নিচ থেকে যাতে ভেঙে না যায়, এরকম সাবধানে কিন্তু এটা করতে হবে। চামচ দিয়ে করাটা হাতে লেগে যায় না, কিন্তু ছুরি দিয়ে একটু দাগ করে নিলে এটা করতে খুব সুবিধে হয়। আর আলুটা কিন্তু একেবারেই পুরোপুরি সেদ্ধ হবে না, পুরো সেদ্ধ হয়ে গেলে কিন্তু এটা করতে খুব অসুবিধা হবে। তো সেই অনুযায়ী তোমরা এটাকে হাফ টার্ন করে নেবে। তো দেখো এইভাবে আমি এগুলোকে কুড়ে নিয়েছি, স্কুপ করে নিয়েছি। এরপরে আমি যেটা করব, দেখো আমি তোমাদের সুবিধার জন্য আরও একটা দেখিয়ে দিলাম। খুব সাবধানে ছুরি দিয়ে যখন করবে এটা কিন্তু হাতে খুব ভরকে যায়, তো এটা স্লিপ করে গিয়ে লেগে যেতে পারে হাতে। তো সেই জন্য খুব সাবধানে এটা করবে, করে আস্তে আস্তে এটাকে স্কুপ আউট করে নেবে। দেখো সুন্দরভাবে এটা বেরিয়ে আসবে। এটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হয়। তো ভালো রান্না খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? তো এইভাবে দেখো আমি কতগুলো আলু এইভাবে করে নিয়েছি। করে নেবার পর আমি এবার পুরটা বানাবো। তো পুরটা বানানোর জন্য সবথেকে যেগুলো আলুগুলো স্কুপ করলাম সেটাকে ভালো করে স্ম্যাশ করে রেখেছি, আর ছানাটাকেও একেবারে জল ঝরিয়ে রেখেছি। এবার ছানাটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো এবার কড়াতে আমি খুব সামান্যই তেল নিয়েছি, অল্প করে হোয়াইট অয়েল দিয়েছি। দিয়ে এর মধ্যে 1 টিস্পুন মতো আমি পোস্তদানা দেবো। পোস্তদানাগুলো একটু যখন ভাজা ভাজা হবে, নাড়াচাড়া করার পর ওপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম। এটা জাস্ট টেস্টের জন্য, কেউ চাইলে এই সময় পেঁয়াজও দিতে পারো। তো এটাকে আমি ভালো করে মাখবো, তাই জন্য এটা ফোড়ন হিসেবে কাজ করবে। আমি স্ম্যাশ আলু আর ছানাটার মধ্যে দিলাম এবং পরিমাণ মতো নুন দিলাম। তার সঙ্গে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ, আর ছোটো চামচের 1 চামচ চাট মশলা দিলে এই টেস্টটা খুব ভালো হয়। তো দিয়ে এটাকে খুব ভালো করে মাখতে হবে, খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। এটাই কিন্তু আলুর ভেতরে পুর হিসেবে যাবে। আর এটার বাইন্ডিংয়ের জন্য আমি 1 চামচ মতো ছাতু দিলাম, যাতে এটা বেরিয়ে না যায়। সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার দেখো আমি এই স্কুপ করা আলুগুলোর মধ্যে এই পুরগুলো ভরে দিচ্ছি। একটু ভালো হাতে এটাকে চেপে চেপে দিতে হবে। দেওয়ার পর যে বেসনের আমি ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেইটা উপর থেকে একটু হালকা করে দিয়ে দেবো, যাতে কোনো মতে পুরটা বেরিয়ে না যায়, কারণ আলুটাকে আমাদের একটু ফ্রাই করতে হবে। তো সব আলুগুলোর মধ্যে আমি এভাবে পুর ভরে আর এইভাবে উপর থেকে বেসন লাগিয়ে রাখবো। তো দেখো এরকমভাবে পুরটা ভরতে হয়। আমি তোমাদের সুবিধার্থে কয়েকটা দেখিয়ে দিচ্ছি। আলুটাকে যত ভালো করে স্কুপ করতে পারবে তত ভালো করে পুরটা যাবে। তো এরকম করে এটাকে সুন্দরভাবে মাখিয়ে দিতে হবে। দেখো আমার এটা করা হয়ে গেছে। আমি এরকমভাবে আমার যতগুলো তরকারি আলু নিয়েছি সবগুলো করে রেখেছি। কড়াতে একটু হোয়াইট অয়েল দিয়েছি গরম করার জন্য। দেখো আমার আলুগুলো সুন্দর করে আমি করে নিয়েছি।
এবার আমি একটা একটা করে, দেখো যে দিকটা বেসন আছে সেই দিকটা করেই তেলে দিতে হবে আগে, তাহলে এটা বেরিয়ে আসবে না। এদিক করে আমি দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা আলু দেখবে একসঙ্গে অনেকগুলো দিয়ে দেবে না, তাহলে কিন্তু ভাজতে একটু প্রবলেম হবে। আমি এইভাবে একটা একটা করে আলু দেখো ছেড়ে দেব। সবই বেসনের দিকগুলো করেই আমি দিচ্ছি। এই সময় ফ্লেমটা মিডিয়ামে রাখবে, একটু সময় নিয়ে এটা ভাজতে হবে। একদিকটা লাল হলে তবে আর তেলটাকে একটু গরম তেলটাকে এভাবে আলুর গায়ে উঠিয়ে উঠিয়ে দেবে, তাতে ভাজাটা ভালো হবে। এবার আমি দেখো আস্তে আস্তে এগুলোকে উল্টে নেব। দেখো আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে নিচ্ছি। এভাবে উল্টে নিয়ে আলু অপর পিঠটা আর একটু ভাজা হবে। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এই পুরগুলো কিন্তু আর বেরিয়ে যাবে না। এবার তেলটা আমি কমিয়ে নিয়েছি। এবার একটু তেজপাতা দিলাম গ্রেভিটা বানানোর জন্য, একটু নুন দিলাম, কারণ এরপরে আমি দেবো টমেটোটা যাতে খুব না ছিটকায়, তাই জন্য আমি একটু নুন দিয়ে নিলাম। এরপর আমি গ্রেট করা টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত এই কাঁচা গন্ধটা না যায়। আর একটা বাটিতে দেখো আমি একটু দই নিয়েছি, হাফ কাপ মতো দই নিয়েছি, তাতে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিলাম, হাফ চামচ নুন দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে ফেটাতে হবে। আর এর সঙ্গে অবশ্যই চিনি দিতে হবে, যেহেতু এটা টক দই আর এই রান্নাটা একটু নিরামিষ বলে মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম যাতে চিনিটা গুলে যায়। এবার দেখো আমার মোটামুটি টমেটোটা কষা হয়ে এসছে। আমি দিলাম হাফ চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। রসুন বাটাটা কিন্তু পুরোই অপশনাল, কেউ যদি চায় একেবারে নিরামিষ করতে নিরামিষই করতে পারো। আমাদের বাড়িতে রসুনটাকে নিরামিষই ধরা হয়, তাই জন্য আমি দিলাম। আর যে মশলাটা আমি বলেছিলাম করবো, দেখো সেই মশলাটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। তার থেকেই আমি এখানে পরিমাণ অনুযায়ী আলু যেরকম থাকবে সেই পরিমাণ অনুযায়ী নিতে হবে। পরিমাণ অনুযায়ী দেখো আমি নিয়ে নিচ্ছি, 3 চামচ মতো নিয়েছি। এটাকে ভালো করে কষতে থাকবো। এই রান্নাটাতে কিন্তু হলুদ ইউজ হয় না, হলুদ লঙ্কা গুঁড়ো দুটোই ইউজ করবো না আমি, যেহেতু এইটার রঙটা একটু সাদা সাদা হয়। এবার আমি দইটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। এই সময় একটা খুব সুন্দর ফ্লেভার আসছে, তোমরা রান্নাটা করলে বাড়িতে বুঝতে পারবে। যখন এটা হালকা হালকা দেখো ফুটে উঠবে, তখন আমি ওই মিক্সি ধোয়া আর দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এটা একটা সাবেকি রান্না। ভালো মতো যখন মশলাটা আমার ফুটে এলো, কারিটা যখন একটু গ্রেভিটা হলো, তখন আমি এই আলুগুলোকে, এবার আমি দেবো যেগুলো আলুর দিকগুলো দেবো। এবার কিন্তু বেসনের ভাজা দিকগুলো দিচ্ছি না আগে ঝোলেতে, এটা এইভাবেই দিতে হবে। বেসনের দিকটা দিলে এটা খুলে যেতে পারে, আবার বেসনটা নরম হয়ে গেলে। এই রান্নাটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, খুবই হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, গ্রেভিটা যাতে ওপর দিকে হালকাভাবে উঠে আসে, বাট আলুটা যেন কোনোভাবে উল্টে না যায়। হ্যাঁ, এইভাবে গ্রেভিগুলো ওপর দিকে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিটের মতো অবশ্য করে চাপা দিয়ে দেবে, এবং এই সময় তোমরা নুন মিষ্টিটা নিজেদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবে। দেখো আমার রান্না মোটামুটি হয়ে গেছে, গ্রেভিটাও ঠিক হয়ে এসছে, একটু তেলও ছেড়ে দিয়েছে, কালারটা দারুণ এসছে। তো রান্না কমপ্লিট, আমি এবার সার্ভ করে দিচ্ছি। দেখো আমি সার্ভ করে দিয়েছি। গ্রেভিটা এরকমই থাকবে, কেউ চাইলে এর থেকে বেশি পরিমাণও গ্রেভি রাখতে পারো। তো আলুটা আমি একটা দেখো ভেঙে দেখাচ্ছি, ভেতরে পুরটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। রান্নাটা খেতেও দারুণ হয়েছে। তোমরা এটা বাড়িতে সবাই ট্রাই করো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।